পুরান ঢাকা আমার একটা আবেগের জায়গা। পুরান ঢাকা এমন একটা জায়গা যেখানে আমার বেড়ে ওঠা। তো আমাদের ওখানে গলিগুলো অনেক চিপা চিপা, কিন্তু আমাদের মন অনেক বড়। মেয়েরা যখন একটু বড় হয় 5-6 এ পড়ে, তখন থেকেই মোটামুটি তাদের কিন্তু বিয়ের প্রস্তাব আসাটা শুরু হয়ে যায়। ক্লাস 6 থেকে আমার পড়াশোনা বন্ধ হয়ে যায় একটা অবস্থায় ছিল। আফটার ম্যারেজ আমার হাজবেন্ড আমাকে ইন্টার কমপ্লিট করায়, অনার্স কমপ্লিট করায়, মাস্টার্স কমপ্লিট করায়, পরবর্তীতে আমাকে ক্রিয়েটিভ আইডিতে অ্যাডমিশন করে এখান থেকে ডিপ্লোমা কমপ্লিট করায়। আই এম গুড ফর নাথিং। আমার দ্বারা ইন্টার কমপ্লিট করা হবে না। আমি পুরো 2টা বছর শুধু কান্না করতাম আর পরীক্ষা দিতাম। আমার মনে হতো আমি পারবো না। যখন আমি ডিপ্রেশনে চলে যাই, তার মাঝেও আমার হাজবেন্ড আমাকে সাপোর্ট করে গেছে। ভাই আমাকে বলে চল তোকে ক্রিয়েটিভ আইডিতে নিয়ে যাই। আমি ক্রিয়েটিভ আইডিতে কেন? আমি আমার হাজবেন্ডের সাথে কথা বলি। আমার হাজবেন্ডকে যখনই আমি কোনো কিছু বলতেছি যে আমি এটা করতে চাই, কি করব, ওর একটাই কথা, তুমি অনেক কিছু শুরু করো, শেষ করো না। আমার যে সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম আমার হাজবেন্ড, সেও আমার পাশে ছিল না। আমি জাস্ট ফোনে কান্না করছিলাম যে আমার স্বপ্ন পূরণ হয়েছে। তার ডাকনাম তুলনা, কিন্তু তার তুলনা কিন্তু তিনি নিজেই। কারণ তার যুদ্ধ ছিল নিজের সাথে। নিজেকে হারিয়েই নিজেকেই আবার তিনি জিতিয়ে দিয়েছেন। নিজেকে খুঁজে পেয়েছেন নতুন করে। তার এই যুদ্ধে ক্রিয়েটিভ আইটি কিভাবে হয়েছিল সবচেয়ে বড় সারথি, সেই গল্পই কিন্তু শুনবো আজ। কথা বলছি আমাদের গ্রাফিক্স অ্যান্ড মাল্টিমিডিয়া ডিপার্টমেন্টের মাল্টি ট্যালেন্টেড মেন্টর পাপিয়া সরোয়ারের সাথে। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ছোটবেলা এটা কোথায় কেটেছে, নগর কেন্দ্রিক নাকি অন্য কোথাও? আমার ছোটবেলা কেটেছে পুরান ঢাকায়। আমি পুরান ঢাকার মেয়ে। আচ্ছা, আমরা তো পুরান ঢাকার শৈশবটা সম্পর্কে জানি যে একটু অন্যরকম হয়। তো ম্যামের শৈশবটা কেমন ছিল? এমন কোনো ঘটনা আছে কি যেটা এখনো মনে পড়লে খুব ভালো লাগে বা একটু চোখে অশ্রু চলে আসে? পুরান ঢাকা আমার একটা আবেগের জায়গা। পুরান ঢাকা এমন একটা জায়গা যেখানে আমার বেড়ে ওঠা। আমাদের সবাই ওইখানে। যদিও আমি এখন পুরান ঢাকায় থাকি না। পুরান ঢাকার শৈশব ছিল মজার। আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আমরা যে যেখানেই যাই না কেন, আমাদের সেই স্কুলের ছোটবেলাটা আমাদের সবার কিন্তু সবাইকেই স্মৃতিকাতর করে দেয়, রাইট? ঠিক সেরকমই আমাদের স্কুল ছিল একদম বাসার কাছে। তো আমার সবসময় ইচ্ছে ছিল যে আমার কলেজ, ভার্সিটি যেন দূরে থাকে, এবং পরবর্তীতে সেটাই হয়েছিল। তখন আমি ফিল করেছি যে স্কুলের বাসার পাশে স্কুল হওয়াটা কতটা জরুরি। আসলে প্রিভিলেজ। অনেক বেশি। কিন্তু ছোটবেলায় মনে হতো কেন দূরে না? দূরে হলে তো রিক্সায় যেতে পারতাম। দূরে হলে তো মানে রিক্সায় যাওয়া মানে হচ্ছে একটু ঘুরতে যাওয়ার একটা ভাইবস। আর যেহেতু পুরান ঢাকা, তো আমাদের ওখানে গলিগুলো অনেক চিপা চিপা, কিন্তু আমাদের মন অনেক বড়। আমরা খুব বড় মনের মানুষ হিসেবে আমি মনে করি যে পুরান ঢাকার মানুষ অনেক বড় মনের মানুষ। কিন্তু ওখানে কৃষ্টি কালচার একটু অন্যদের থেকে ডিফারেন্ট। অনেক বেশি খেতে পছন্দ করি আমরা। অনেক বেশি ঘুরতে পছন্দ করি, অনেক বেশি শপিং করতে পছন্দ করি। মানে এইসব ক্ষেত্রে অনেক বেশি লাউডার। অনেক বেশি খেতে পছন্দ করেন, মানুষকে অনেক বেশি খাওয়াতে পছন্দ করেন। পছন্দ করি, হ্যাঁ। আচ্ছা ম্যাম, পরবর্তীতে যখন পড়াশোনাটা কি গ্রাফিক বা ডিজাইন রিলেটেড ছিল নাকি অন্য কিছু? পড়াশোনার ব্যাপারটা আসলে আমি যেহেতু পুরান ঢাকার মেয়েরা যখন একটু বড় হয় 5-6 এ পড়ে, তখন থেকেই মোটামুটি তাদের কিন্তু বিয়ের প্রস্তাব আসাটা শুরু হয়ে যায়। তো তখন থেকেই একটা ভয় আতঙ্ক নিয়ে মানে মেয়েদের সামনের দিকে এগিয়ে যাওয়া, সেটা হচ্ছে যে কোনো সময় তার বিয়ে হয়ে যেতে পারে। সো ক্লাস 6 থেকে আমার পড়াশোনা বন্ধ হয়ে যায় একটা অবস্থায় ছিল। বাট সেই জায়গায় আমি আমার এসএসসি পর্যন্ত যাই, আমার বিয়ে হয় এসএসসিতে। তো তখনই মনে হচ্ছিল যে পড়াশোনা সম্ভবত এখানেই শেষ। কিন্তু না, আফটার ম্যারেজ আমার হাজবেন্ড আমাকে ইন্টার কমপ্লিট করায়, অনার্স কমপ্লিট করায়, মাস্টার্স কমপ্লিট করায়। পরবর্তীতে আমাকে ক্রিয়েটিভ আইডিতে অ্যাডমিশন করে এখান থেকে ডিপ্লোমা কমপ্লিট করায়। আর হয় না যে কিছু জায়গায় আমার মনে হয় যে পুরান ঢাকার এই বিষয়টা এখন অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। কিন্তু আমরা যখন ছোট ছিলাম, তখন এই বিষয়টা অনেক বেশি প্যারা দিত, অনেক ঝামেলা হতো, এই আর কি। এসএসসি গেল, ইন্টার গেল, সেই সময়টা পর্যন্ত আমার লাইফটা মনে হচ্ছিল যে একটা ড্রিম লাইফ। কিন্তু যখন বাসার প্যারেন্টস অসুস্থ হয়ে যায়, তখন কিন্তু বাচ্চাদের মেন্টালি অনেক বেশি ট্রমা যায়, অনেক ধকল যায়। আমার মা তখন অনেক বেশি অসুস্থ থাকে। এমন অসুস্থ যে আম্মুকে আমি হসপিটালে দেখতাম। হসপিটাল থেকে আমাকে এসে ভার্সিটি করতে হতো। ভার্সিটির কাজ শেষ করে আবার হসপিটালে যেতে হতো। জাস্ট হসপিটাল, ভার্সিটি, মাঝে মধ্যে বাসা যেতাম। বিষয়টা এরকম ছিল। তো আমি ওই সময়টা পার করতে আমি যখন অনার্স সেকেন্ড ইয়ারে উঠি, তখন আমার আম্মু অ্যাকচুয়ালি মারা যায়। আম্মু মারা যখন যায়, তখন আসলে আমাকে হুট করেই বড় হয়ে যেতে হয়। আমাকে অনেক কিছু ডিসিশন মেক করতে হয়।
অনেক ধরনের রেসপন্সিবিলিটি তখন চলে আসে, যেটা সম্পর্কে আমি কোনোভাবেই রিলেট ছিলাম না বা প্রস্তুত ছিলাম না। এই ধাক্কাটা সামলে উঠবো বা একটু চেষ্টা করছি যে সেই ধাক্কাটা আমি সামলে উঠবো। কিন্তু এর মাঝে ঠিক ৮ মাসের ব্যবধানে আমার বাবাও মারা যায়। তখন অ্যাকচুয়ালি আমি একদম টোটালি মেন্টালি ব্রেক। আমি একদম এটাকে কি বলে? ডিপ্রেশনে চলে যাই। যখন আমি ডিপ্রেশনে চলে যাই তার মাঝেও আমার হাসব্যান্ড আমাকে সাপোর্ট করে গেছে। যে আমার যেন পড়াশোনায় কোনোভাবেই গ্যাপ না পড়ে। ইভেন যখন আমি অনার্সে অ্যাডমিশন নেই, তখনও আমার মাথায় ছিল যে আমি কোনোভাবে যেন আমার ইয়ার লস না যায়। ইন্টারে যখন আমি পড়ি তখন আমার মনে হতো আই এম গুড ফর নাথিং। আমার দ্বারা ইন্টার কমপ্লিট করা হবে না। আমি পুরো ২ টা বছর শুধু কান্না করতাম আর পরীক্ষা দিতাম। আমার মনে হতো আমি পারব না। আমি অ্যাকচুয়ালি ভেঙে পড়ছিলাম। এর মাঝে আবার আম্মু অসুস্থ। এর মাঝে ইন্টারের রেজাল্টটা কেমন জানি আমার এসএসসি থেকে ভালো হতো। ভালো হলো, যাই হোক আরেকটা কনফিডেন্ট গেইন হলো। তখন যেটা হলো আমি অনার্সে ভর্তি হব। তখনও মাথায় ছিল আমি কোনোভাবেই ইয়ার লস দিব না। আম্মু অসুস্থ। জাস্ট আমি গিয়ে ভার্সিটিতে ভর্তি হয়ে এক পরিচিত আপুর মাধ্যমে ভার্সিটি সম্পর্কে জানি। আমার পছন্দের সাবজেক্ট ছিল একটা। সেটা ছিল ফ্যাশন ডিজাইনিং। আমি ফ্যাশন ডিজাইনিং এ পড়াশোনা করব। আম্মুকে সামলে যেহেতু আমি ঘরের বড় মেয়ে, সেটা আমার দ্বারা পসিবল হয়ে উঠছিল না। আমাকে ওখানে ফুল টাইম সময় দিতে হবে বা সবকিছু মিলে। তখন জাস্ট এই ভার্সিটিতে ভর্তি হয়ে গেলাম। পরবর্তীতে ফিক্স করে নিলাম যে আম্মু একটু সুস্থ হলে আম্মুকে বাসায় নিয়ে আসলে আমি আমার ভার্সিটি চেঞ্জ করে ফেলবো। ক্রেডিট চেঞ্জ করে আমি ফ্যাশন ডিজাইনিং এ চলে যাব। তো আমি অ্যাকচুয়ালি ভর্তি হয়ে গিয়েছিলাম আ চারুকলায়। আচ্ছা। যেটা সম্পর্কে আমি বাসায় একটা যে বেসিক ডিজাইন মেয়েরা হয়তোবা করে আমার কাছে মনে হয় যে আলপনা করা, একটু হাতে মেহেদি পরা বা ডিজাইন সেন্স বা কালার সেন্স এটা আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই কম বেশি থাকে। তো ওই কনফিডেন্ট থেকেই আচ্ছা ঠিক আছে আপাতত ডিজাইনে তো আছি, গ্রাফিক ডিজাইন থেকে আমি ফ্যাশন ডিজাইনিং এ সুইচ করে ফেলবো। আম্মুকে নিয়ে যেটা আমি হসপিটালে দৌড়াদৌড়ি করতাম, আমার এটা নিয়ে এত হিসেব করার সময় ছিল না। কারণ ওখানে ডাক্তারের সাথে ডিলও করতে হতো আমাকে। তারপর যে জিনিসটা হলো, ঠিক আম্মু যখন মারা গেল, আমার আর সুইচ করে অন্য ভার্সিটিতে যেয়ে নতুন করে আরেকটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার মতো আমি মেন্টালি ওভাবে স্ট্যাবলই ছিলাম না। এর মাঝে যেটা বললাম, আব্বু মারা গেল জাস্ট ৮ মাস পর। আমি টোটাল ব্রেক। কিভাবে যে আমি আসলে অনার্সটা কমপ্লিট করেছি সেটা অ্যাকচুয়ালি আল্লাহ জানে, আমি জানি। এখানে অবশ্যই আমি যাদেরকে ক্রেডিট দেব আমার অনার্স কমপ্লিটের পিছনে, প্রথমত আমার হাসব্যান্ড, দ্বিতীয়ত আমার কয়েকটা ফ্রেন্ড। তারা আমাকে ভীষণ রকম সাহায্য করেছে। সেটা মেন্টালি হোক বা আমার ভার্সিটির কাজের ক্ষেত্রে হোক, তারা সবাই ইভেন আমার যারা ব্যাচমেট ছিল তারাও আমাকে অনেক হেল্প করেছে। তারা দেখেছে সামনে থেকে যে আমি কিরকম মেন্টালি ট্রমার মধ্যে আছি, কি ধরনের ডিপ্রেশনের মধ্যে আমি যাচ্ছি। সবাই মিলে হেল্প করলো। সবকিছু মিলে আমার অনার্স হয়ে গেল। আমি যখন অনার্স শেষ করে সমাবর্তনে যাই, সবাই তো মা-বাবাকে নিয়ে যায়। আমার আমার যে সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম আমার হাসব্যান্ড, সেও আমার পাশে ছিল না। আমি জাস্ট ফোনে কান্না করছিলাম যে আমার স্বপ্ন পূরণ হয়েছে। কিন্তু আমার ছোট বোন, আমার ফ্রেন্ড ওরা ছিল সাথে। বাট সরি, ওই সময়টা খুব বাজে। উম বাবা-মা এত অল্প বয়সে চলে যাওয়া, হুট করে বড় হয়ে যাওয়া, বড়, বড় ডিসিশন মেক করা, ইটস নট ইজি ফর মি। অনেক বেশি ডিপ্রেশনে ছিলাম। এই মাঝে আবারও মাথায় আসলো যে অনার্স কমপ্লিট হয়ে গেছে, তো মাস্টার্স করব। তো মাস্টার্সে ভর্তি হই। মাস্টার্স করতে থাকি। মাস্টার্সটা আমি খুব মেন্টালি পিস নিয়ে মাস্টার্স কমপ্লিট করি। তারপর এর মাঝে আমি অনেক কাজ করি। আমি কখনো নিজেকে ফ্রি রাখি নাই। হোক সেটা কল সেন্টারে জব করা,
নিজেকে বিজি রাখা অ্যাকচুয়ালি। যখন আপনি ডিপ্রেশনে থাকবেন, তখন যদি আপনি কোনো কাজে নিজেকে ইনভলভ রাখেন, তাহলে বাজে চিন্তাগুলো আসলে মাথায় আসে না। ফ্রি থাকা যায়, হ্যাপি রাখা যায়। আমি সবসময় ট্রাই করতাম নিজেকে হ্যাপি রাখতে। আমার বাচ্চাদের সাথে থাকতে ভালো লাগতো। বাচ্চাদের আর্ট শেখাতাম। তারপর কল সেন্টারে কাজ করেছি। উম আমি এমন একটা সময় গিয়েছে যেখানে আমি আ অনলাইন বিজনেস করব বলে ডিসাইড করি। শুধু নিজেকে বিজি রাখার জন্য। তো ওইখানে যখন যাই, যাওয়াতে যেটা হয়, হুম, আমি যখন আমার নিজের প্রোডাক্টগুলো আ পোর্ট্রে করতাম, দেখাতাম। তো ওখান থেকে আমার কিছু কল আসে যে, "আপনি আমার প্রোডাক্টগুলো প্লিজ একটু করে দেন, লাইভ করে দেন।" আমি যখন নিজে বিজনেস করতে গেলাম তখন দেখলাম যে বিজনেস করার ক্ষেত্রে প্রবলেম হয় যে একা সবকিছু ম্যানেজ করতে পারছি না। তো আমি বিজনেস ছেড়ে দিয়ে প্রেজেন্টিং এ চলে যাই। তো প্রেজেন্টিং করতে থাকি। প্রায় ২-৩ বছর টানা প্রেজেন্টার হিসেবে কাজ করি। এর মাঝে আপনি যখন মেন্টালি সিক থাকবেন, ডিপ্রেশনে থাকবেন, সেটার একটা প্রভাব কিন্তু আপনার শরীরে আসবে। তো আমি একটু অসুস্থ হয়ে যাই। আমার একটা ছোট অপারেশন হয়। অপারেশনের কারণে আমার ৮ মাসের একটা গ্যাপ হয়ে যায়। ৮ মাসের যখন একটা গ্যাপ হয়ে যায়, তখন আমার এই লাইফের যে ক্যারিয়ারটা আমি গড়ে তুলছিলাম, সেখানে একটা আ আ আসলে যাদের সাথে কাজ করতাম তাদের আচরণ বলে সবকিছু মিলে আমার আর ওখানে আর যেতে ইচ্ছা করে না। উম আসলে আমি এমন না যে নিডস থেকে কাজগুলো করছিলাম। আমার ভালো লাগা থেকে কাজ করছিলাম। তখন আমার ওখানে আর ভালো লাগলো না। তখন বাসায় সবার সাথে কথা বললাম। সবাই বলতে আমার হাসব্যান্ডের সাথে কথা বললাম। সে আমাকে বলল যে, উম "তুমি তুমি যেটা নিয়ে পড়াশোনা করছো সেটা নিয়ে চিন্তা করো আরেকবার।" ঠিক আছে। আবার শুরু করলাম গ্রাফিক্স নিয়ে কাজ করা। গ্রাফিক্স নিয়ে যখন আমি কাজ করা শুরু করলাম, তখন আমি খেয়াল করলাম আমি যে মাঝখানে একটা গ্যাপ দিয়ে দিলাম, সেই গ্যাপের মধ্যে আমি গ্রাফিক্স অনেক কিছু ভুলে গেছি। গ্রাফিক্সটাকে আমি অ্যাজ ইউজুয়াল আমার স্টুডেন্টদেরকেও বলি বা আমার পরিচিত যদি কাউকে হচ্ছে মোটিভেশন দিতে হয় তাদেরকেও বলি, গ্রাফিক্স অ্যাজ লাইক ম্যাথ, অঙ্কের মতো। যতক্ষণ আপনি প্র্যাকটিসে থাকবেন, আপনি সেটা সুন্দরভাবে স্মুথলি করে যেতে পারবেন। প্র্যাকটিস ছুটে গেল, আপনার মনে হবে আপনি পারবেন, কিন্তু যখন গিয়ে দেখবেন আপনার হিসাব মিলে না। তখন আপনি হয়তোবা সবাইকে বলবেন যে, "সবার হিসাব মিলে, আমার কেন হিসাব মিলে না?" আমার ক্ষেত্রেও সেটাই হলো যে, আমার তো হিসাব মিলছে না। আমি তো কাজগুলো করতে পারছি না ফুলফিল ভাবে। এই বিষয় নিয়ে আমার আরেক ভাইয়া, কিষান ভাইয়া, উনার সাথে কথা বলি। কিষান ভাইয়া আমাকে বলে, "চল তোকে ক্রিয়েটিভ আইটিতে নিয়ে যাই।" ক্রিয়েটিভ আইটিতে কেন? ক্রিয়েটিভ আইটিতে তো আমি যখন অনার্স করি তখন একবার গেছিলাম, ভাবছিলাম ভর্তি হব জাস্ট টুলস গুলো ভালো করে একটু শেখার জন্য। আমার আর যাওয়া হয় না। বলে, "চল, তুই আমার সাথে চল। আমার পরিচিত লোক আছে।" আসলাম, এখানে সবার সাথে কথা বললাম। কথা বলার পর যারা কাউন্সেলিং করে তাদের কাছ থেকে কাউন্সেলিং নিয়ে আমার কাছে ভালো লাগলো। আমি বললাম যে, "ঠিক আছে ভাইয়া, আমি আমার হাসব্যান্ডের সাথে একটু কথা বলি।" আমি আমার হাসব্যান্ডের সাথে কথা বলি। কথা বলার পর আমার হাসব্যান্ডকে যখনই আমি কোনো কিছু বলতেছি যে, "আমি এটা করতে চাই, কি করব?" ওর একটাই কথা, "করো।" কিন্তু এইবার আমাকে বলছে, "তুমি অনেক কিছু শুরু করো, শেষ করো না।" কারণ আমি ইন্টারেস্ট ধরে রাখতে পারি না। ওই যে মেন্টালি আমি একটু ডিস্টার্ব। আমি বললাম যে, "আচ্ছা ঠিক আছে, আমি শেষ করব।" তো আমি এখানে এসে গ্রাফিক্স অ্যান্ড মাল্টিমিডিয়াতে অ্যাডমিশন নেই। গ্রাফিক্স অ্যান্ড মাল্টিমিডিয়াতে আমি ৬ মাসের কোর্সে এনরোল করি। এখানে আসি, এখানে আসার পর আমার মনে আছে, খুব ভালো করে মনে আছে, যখন আমার ওরিয়েন্টেশন ক্লাস থাকে, ওরিয়েন্টেশন ক্লাসের মধ্যে আমাদের রকি স্যার ছিলেন আমার মেন্টর। রকি স্যারকে যখন আমি আমাকে ইন্ট্রোডিউস করি যে আমি অনার্স মাস্টার্স করে এসেছি গ্রাফিক্সে, স্যার বলতেছে, "আপনি তো আমাকে শিখাবেন।" আমি বলি, "স্যার, আমি অনেক কিছু ভুলে গেছি। প্লিজ আমাকে হেল্প করেন।" তো ওই থেকে শুরু। যেহেতু আমার আগে থেকে শেখা ছিল, তারপর এখানে এসে আবার রিভিশন হচ্ছিল। সবকিছু মিলে আমার কাজ ভালো লাগা শুরু করল। ওই যে ইন্টারেস্ট, আমার লাইফে অনেক কিছু আমি শুরু করছি, শেষ করতে পারিনি। আমি ফার্স্ট বলতে পারবো যে আমি গ্রাফিক্স অ্যান্ড মাল্টিমিডিয়া যখন 6 মান্থ কমপ্লিট করে ফেললাম, আমি ক্লাসে বসে মানে আমার হাসব্যান্ডকে ফোন দিলাম, ওর নাম পিন্টু। ফোন দিয়ে বললাম, "পিন্টু, আমি আ ডিপ্লোমাতে কনভার্ট হতে চাই। আমি আরেকটা কোর্স করতে চাই।" বলে, "তুমি এখানে 6 মান্থের কোর্স কমপ্লিট করছো, তুমি আরেকটা কোর্স করলেও আমার কোনো সমস্যা নেই, তুমি এনরোল করো।" সাথে সাথেই ক্লাসের মধ্যে স্যারকে দাঁড়ায় বললাম, "স্যার, আমি ডিপ্লোমাতে এনরোল করতে চাই।" তো ডিপ্লোমাতে যখন এনরোল করলাম, এর মাঝে ওই যে আমার কিছু লেজির টাইম থাকে। আমাকে হয়তোবা
আমাকে যেহেতু কিছু দায়িত্ব নিতে হচ্ছে, সেই দায়িত্বের প্রেশারটাও কিন্তু আমাকে আবার ডিপ্রেশনে দিচ্ছে। তো আমি চাই কিছু না কিছুর সাথে নিজেকে ইনভলভ রাখতে। সেই হিসেবে আমি ক্রিয়েটিভ রাইটের বিভিন্ন ক্লাবে নিজেকে ইনভলভ করি। কালচারাল ক্লাব, ইংলিশ ক্লাব সবকিছুতে ইনভলভ করি। এখানে সবাই দেখা গেছে যে আমি স্টুডেন্ট, সবাই মোটামুটি আমাকে চিনে। কারণ আমি কালচারাল ক্লাবে অ্যাড তারপর হচ্ছে ইংলিশ ক্লাবে অ্যাড, বিভিন্ন প্রোগ্রামে আমাকে সবাই দেখে। আমাকে মোটামুটি সবাই চেনে। তো আমি যখন এখানে যেহেতু আমি কনভার্টেড, তো আমি কিন্তু এমনিতে একটা ইন্টার্নশিপ পাই। সেই হিসেবে আমি ইন্টার্নশিপটাও শুরু করি। আমার কিন্তু UI/UX চলাকালীন অবস্থায় আমি ইন্টার্নশিপটা শুরু করি। তো ওই সময়ে একটা প্রেশার গিয়েছে আমার উপরে ভীষণ, যে UI/UX করা পাশাপাশি ইন্টার্নশিপ করা। তো ইন্টার্নশিপ করলাম, তারপর প্রবেশন পিরিয়ড গেল, পার্মানেন্ট হলাম, এখন তো এই তারপর চলছে। আমাদের পাপিয়া ম্যাম, মনে হচ্ছিল যে সময়টা থমকে গিয়েছে। ইয়ার লসের ভয় থেকে শুরু করে আপনার সমাবর্তনের প্রতি আগ্রহ, পুরো গল্পটাই যেন পুরো রোলার কোস্টারের মতো ছিল। তো এক জায়গা থেকে স্বপ্ন পূরণ, এক জায়গা থেকে ভেঙে পড়া, সবকিছুর মধ্য দিয়ে যেতে হয়েছে। পরবর্তীতে এখন যে ম্যাম আপনি আসলেন ক্রিয়েটিভ আইটিতে, পরবর্তীতে এই এতটা জার্নি আপনি কাভার করলেন, ডিপ্লোমা কমপ্লিট করলেন, এরপর আপনি মেন্টরশিপে হচ্ছে গিয়ে শিফট করলেন। এই চলাকালীন সময়টাতে মার্কেট প্লেস বা লোকাল জব এমন কি কোনো কিছু করা হয়েছিল? আমি যখন এখানে কোর্সটা কমপ্লিট করে ফেলি, কমপ্লিট করার পর আমি আবার একটা টেনশনে পড়ে যাই, আমি এখন কি করব? আমার তো আর কোনো ব্যস্ততা থাকছে না। আমার ব্যস্ততাটা লাইক আমি প্রোডাক্টিভ ভাবে ব্যস্ত থাকতে পারছি না। দেখা গেছে আমাকে অন্য ডিসিশন মেকিং এ কাজ করতে হচ্ছে। বাসা থেকে আমার বাসায় ১ প্যাকেট লবণ লাগবে, মরিচ শেষ হয়ে গেছে, সেইখানে সেই ডিসিশন থেকে শুরু করে আমার বাসা ভাড়াটিয়া চলে গেছে, তার এই প্রবলেম হইছে, সেই ডিসিশন থেকে শুরু করে সবকিছু আমাকে ডিসিশন নিতে হচ্ছে। বাট আমি যে প্রোডাক্টিভলি আমাকে নিজেকে অ্যাক্টিভ রাখবো, সেখানে আমি সময় দিতে পারছি না। দ্যাটস ওয়াই সেখান থেকে আমাকে মার্কেট প্লেসে আমি ওভাবে কাজ করতে পারিনি। তবে লোকাল মার্কেট প্লেসে বেশ কিছু কাজ করা হয়েছে। আচ্ছা, তাছাড়া এর মাঝেও আমি যখন ক্রিয়েটিভিতে আসি, এর আগে একটা কিন্তু গভর্নমেন্ট প্রজেক্টেও ছিলাম। আচ্ছা। তারপর হচ্ছে গ্যালারি ম্যানেজমেন্টের কাজ ছিলাম। মানে আমি বসেছিলাম না। তবে হ্যাঁ, গ্রাফিক্স রিলেটেড কাজে ছিলাম না। যেমন এখন আমার সকাল হয় গ্রাফিক্স নিয়ে, রাত গ্রাফিক্স নিয়ে শুধু ঘুমাই। ঠিক আছে? তো এখন যেমন আমি আছি, গ্রাফিক্স নিয়ে আমার চিন্তাভাবনা। যেটা হয়তোবা আমি বলব, যদি আমি যখন অনার্স করছি, সে সময় যদি আর ১০ টা মানুষ যেরকম অনার্স করে, আ সে তার কাজ হচ্ছে ঘুম থেকে ওঠা, ভার্সিটিতে যাওয়া, ভার্সিটি থেকে এসে মার বকুনি শোনা। সেইরকম লাইফটা হলে হয়তো লাইফটা আমার অন্যরকম হতো। আমি হয়তোবা নিজেকে অন্যভাবে প্রকাশ করতে পারতাম। আমাকে যেহেতু অনেক ধরনের হচ্ছে আ আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে আসতে হয়েছে, আমার লাইফটা আসলে এখন এমন। বাট আলহামদুলিল্লাহ আমি এখন যেমন আছি। আমাকে সবসময় দেখবেন যে আমি হাসছি। আবার যখন দেখবেন আমি কান্না করছি, তাহলে হয়তোবা কারোর কান্না দেখে আমি কান্না করছি। ইমোশনালি আমি খুব বেশি কানেক্ট হয়ে যাই। সেটা আমার স্টুডেন্টদের ক্ষেত্রেও হয়, যে স্টুডেন্টরা বলতেছে আমার মা অসুস্থ। I can feel that. আবার স্টুডেন্টরা বলছে, ম্যাম আমি আজকে এটা ভালো করতে পেরেছি, বা আমার এই মার্কেট প্লেসে আমার এটা হয়েছে, আমি জব পেয়েছি। আমার কাছে অনেক আনন্দ লাগে। কারণ আমি খুব ইজিলি না ইমোশনালি কানেক্ট হয়ে যাই। এটা আমার দোষ না গুণ আমি জানি না। বাট এটা নিয়ে প্রবলেমও ফেস করি। আমার অনেক ভালো ফিল হয় আরকি। আচ্ছা। তো স্টুডেন্টদের সাকসেসকে নিজের সাকসেস মনে হয়। নিজেকে নতুন করে পাওয়ার জন্য নিজেকে ব্যস্ত রাখা হচ্ছে। আচ্ছা। এমন কি কখনো মনে হয়েছে যে এই ফিল্ডে একজন নারী হিসেবে কোনো চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে? আমি আ একটা কথা বলি আপু, আমি যেহেতু বললাম আমি গ্যালারি ম্যানেজমেন্ট করেছি, একটা গভর্নমেন্ট প্রজেক্টে ছিলাম। বাচ্চাদেরকে টিউশন করিয়েছি, আর্ট শিখিয়েছি, কল সেন্টারে ছিলাম। আমি প্রেজেন্টার হিসেবে ছিলাম। আমি নিজেকে কোনো না কোনো কাজে কিন্তু ব্যস্ত রেখেছি। কিন্তু আমি যখন এই সেক্টরে আসি, এই সেক্টরটা এমন একটা সেক্টর যেখানে আপনার স্কিল স্পিক লাউডার। আপনি স্কিল, আপনি মেয়ে, আপনি স্কিল, আপনি ছেলে, মেয়ে না ছেলে সেটা কোনো ম্যাটার করে না। আপনি যদি স্কিল হন, আপনি আগায়া যাবেন। আপনি যদি নিজের স্কিল হয়ে গেছেন, সেটাকে আপনি ডেভেলপ করছেন না, আপনি কিন্তু হারিয়ে যাবেন। তো লার্নিং এর বিষয়টা সবসময় থাকতে হবে। আর এই সেক্টরে মেয়ে, ছেলে কোনো ফ্যাক্ট না অ্যাকচুয়ালি। আপনি স্কিল, আপনি হুক আপ করবেন। একদম। আপনার সাথে সময়টা অনেক ভালো কাটলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা সময়
মুহূর্তটাকে একটু হালকা করতে চাইবো। এই পর্যায়ে আমরা একটি গেম খেলবো। খুব মজার একটি গেম, র‍্যাপিড ফায়ার রাউন্ড। এইখানে আমি আপনাকে ছোটখাটো কিছু কোয়েশ্চেন করব, যার এগেইনস্টে আপনার নিজস্ব পার্সপেক্টিভ আমার সাথে শেয়ার করতে হবে। তবে টুইস্ট হচ্ছে, আপনি কিন্তু চিন্তা করার একদম সময় পাচ্ছেন না। ভেরি 2 সেকেন্ডসে আপনাকে উত্তর করতে হবে। তো আপনি কি রেডি? অফকোর্স। তাহলে আমরা শুরু করি। আপনার জন্য প্রথম প্রশ্ন, সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিল যা একজন ডিজাইনারকে এভারেজ থেকে অসাধারণ করে তোলে? প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। ওকে। স্টুডেন্ট পাপিয়া নাকি মেন্টর পাপিয়া, কাকে এগিয়ে রাখবেন? মেন্টর পাপিয়া। আচ্ছা। প্রিন্ট নাকি ডিজিটাল, কোথায় ডিজাইন করতে সবচেয়ে বেশি পছন্দ করেন? বোথ পছন্দ, তবে ডিজিটাল বেশি ভালো লাগে। আচ্ছা। একটা ডিজাইন ঠিক কখন ফাইনাল বলে মনে করেন? যখন ক্লায়েন্ট খুব বেশি পছন্দ করে। আচ্ছা। ডিজাইনিং ক্যারিয়ারের ওয়ার্ক লাইফ ব্যালেন্স করা কি সহজ নাকি কঠিন? চাইলেই সহজ। আচ্ছা। অন্য কোনো আইটি স্কিলে যদি প্রফেশন সুইচ করার অপশন পান, কোনটি হবে সেটি? ডিএম। আচ্ছা। কোনো বই বা মুভি কি আছে যা আপনার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে? হুম। পিকে। আচ্ছা। আলাদিনের চেরাগ পেলে ঠিক কোন 3টি জিনিস চাইবেন? আম্মু, আব্বু, ফ্যামিলি। ওকে। আপনি খুব ভালো, অসাধারণ খেলেছেন ম্যাম। এখন আমি জানতে চাইবো যে আপনার নিজের অভিজ্ঞতার আলোকে যদি নতুন প্রজন্ম বা ইয়াং জেনারেশন আমরা যাদের বলি, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। তাদের উদ্দেশ্যে তো অনেক কিছু বলার আছে। শুধু কয়েকটা জিনিস পয়েন্ট আউট করে বলি। ১. পড়াশুনো করতে হবে, পড়াশুনো করতে হবে, পড়াশোনা করতে হবে। আপনি এভারেজ স্টুডেন্ট হন, ডাম্প স্টুডেন্ট হন, কিন্তু আপনাকে আপনার সার্টিফিকেটগুলো গেইন করতে হবে। অনার্স কমপ্লিট করেন, মাস্টার্স কমপ্লিট করেন, এটা আপনার লাইফে বুস্টের মতো কাজ করবে। পাশাপাশি অবশ্যই স্কিল হন। আপনি যখন স্কিল হবেন, স্কিল হয়ে গেলে আপনাকে জবের পিছনে শাবানা আলমগীরের মতো দৌড়াতে হবে না। আপনাকে যেটা করতে হবে, আপনি স্কিল যখন হয়ে যাবেন, জব আপনাকে এসে নক করবে। আপনি স্কিল, প্লিজ আপনি আমার কাছে আসুন, আমি আপনাকে জব দিতে চাই। অসাধারণ ম্যাম। আজকে আপনার সাথে সময়টা খুবই সুন্দর কাটলো। আমি তো পুরো অন্য এক জগতে হারিয়ে গিয়েছিলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেখছিলেন ক্রিয়েটিভ আইটি আয়োজিত পডকাস্ট শিক্ষার্থী থেকে শিক্ষক। মেন্টরদের স্টুডেন্ট বেলার এমন মজার বাট ইন্সপায়ারিং স্টোরিগুলো সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন।